মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আলোচনায় সভায় উপস্থিত প্রিয় ভাইরা এবং সম্মানিত দেশবাসী, বাংলাদেশের মানুষের জন্য দেশপ্রেমিক, মুক্তিকামী একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আজকের এই দিনটি খুবই শোকে বেদনায় ভারাক্রান্ত দিন, উদ্বেগের দিন। সেটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সবাই আমরা জানি একেবারেই স্বাধীনতার প্রাক্কালে 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর বিজয় হল, তার দুদিন আগে জাতির যারা শ্রেষ্ঠ সন্তান বলে সেই সময় বিবেচিত শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, চিন্তাশীল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলামিস্ট, সাংবাদিকদের মধ্য থেকে দেশ এবং জাতি গঠনে যারা অনন্য অবদান রেখে থাকেন সেই সব চিহ্নিত বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল এবং সে হত্যাটা করা হয়েছিল খুব নৃশংসভাবে, নিষ্ঠুরভাবে। জাতির ইতিহাস সেটা বলে এবং একটা জাতির অভ্যুদয়ের সময়, একটা জাতির স্বাধীনতার নতুন সূর্যোদয়ের সময় সেই দেশের, সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার পিছনে কি ষড়যন্ত্র থাকতে পারে, কারা এটা করতে পারে, সে বিশ্লেষণটা আমি একটু পরে আপনাদের খেদমতে পেশ করছি। আজকের সবার শুরুতেই স্বাধীনতার প্রাক্কালে আমাদের সেরা, দেশের সেরা সন্তানরা যারা জীবন দিয়েছিলেন, অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়েছিল, নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছিল, সেই সব দেশপ্রেমিক শহীদদের জন্য আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের শাহাদাতের জন্য আল্লাহর কাছে আমি শাহাদাত মঞ্জুরের দোয়া কামনা করছি। দুদিন পরে আসছে মহান বিজয় দিবস। আমাদের মুক্তিযুদ্ধে, আমাদের স্বাধীনতা সংগ্রামে, আমাদের এই প্রিয় জন্মভূমিকে মুক্তির লড়াইয়ে যারা জীবন দিয়ে বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের শাহাদাত মঞ্জুরের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। শহীদ পরিবারের জন্য এটি আমি মনে করি তারা গর্বিত শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান। তারা এই দেশের মুক্তির জন্য, নতুন একটি দেশের জন্ম এবং নতুন রাষ্ট্র গঠনের ঐতিহ্যের অংশীদার তারা। আমরা তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের ত্যাগ, তাদের কারো পিতা, কারো স্বামী, কারো সন্তানের আত্মদানের মধ্য দিয়ে যে মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, যুগ যুগ ধরে জাতি তাদের এই ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করবে, তারা সম্মানিত হবে। তাদের প্রতি আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রশ্ন হল, 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদের কারা হত্যা করল? স্বাধীনতার 53 বছর পরে আজ অবধি খুব পরিচ্ছন্নভাবে এই হত্যাকারী কারা, এই সত্যটা জাতির সামনে এখনো প্রকাশিত হয়নি। যারা আধিপত্যবাদীদের সেবাদাস, দেশটাকে যারা অন্যদের কাছে লিজ দিয়ে এদেশের ইজারাদার হিসেবে, দলদাস হিসেবে, দেশে নাগরিক হিসেবে বিদেশের আধিপত্য করতে ভালো লাগে, বুদ্ধিজীবী দিবসের হত্যাকাণ্ড নিয়ে তাদের ব্যাখ্যা একরকম। আর যারা প্রকৃত দেশপ্রেমিক, ভূ রাজনীতি, রাজনীতির বিশ্লেষণ, স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালের রাজনীতির যে মেরুকরণ, তদানীন্তন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের রাজনীতির জটিল সমীকরণ নিয়ে যারা চিন্তা গবেষণা করেন, তাদের বিশ্লেষণ হচ্ছে আর এক রকম। ফলে রহস্যে ঘেরা এই বুদ্ধিজীবী হত্যার প্রকৃত রূপ, প্রকৃত হত্যাকারী খুঁজে বের করার কাজটা মনে হয় এখনো সম্পন্ন হয়নি। এই জাতিকে, বিশ্লেষকদেরকে, গবেষকদেরকে, চিন্তাশীলদেরকে, মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য যুদ্ধ করেছিলেন, আধিপত্যবাদীদের হাত থেকে এই দেশকে যারা অখণ্ড স্বাধীন জাতীয় সত্তায় পরিণত করতে এখনো জান প্রাণে লড়াই করে যাচ্ছেন, তাদের বিবেচনার জন্য আমি এই বিশ্লেষণটা বিবেচনার জন্য রাখছি। তারা বিবেচনা করবেন এবং প্রকৃত হত্যাকারী কারা হতে পারে সেটা এখনো আমাদের চিহ্নিত করার সুযোগ আছে।
একটা কথা আমি বলে আমি সেই বিশ্লেষণের দিকে যাই। আপনারা সবাই জানেন যে কথা ঢাকা মহানগরীর সম্মানিত নায়েবে আমির ফকির আব্দুল সবুর ভাই এ কথা একটু আলোকপাত করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের বিশিষ্ট চিত্র অভিনেতা, চিত্র নির্মাতা, সাংবাদিক জহির রায়হান নিখোঁজ হয়ে গেল। তিনি মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ, সংগ্রাম, লড়াই, বুদ্ধিজীবী হত্যার এই সমস্ত ঘটনার উপর একটা ডকুমেন্টারি প্রস্তুত করার জন্য তিনি গবেষণার কাজে হাত দিয়েছিলেন। স্বাধীনতার 16 ডিসেম্বর অব্যবহৃত পর তিনি এই কাজে হাত দিয়েছিলেন। দেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে তন্ন তন্ন করে খুঁজে বিভিন্ন হত্যাকাণ্ডের কারণ, তার তথ্য, তার উপাত্ত, তার প্রমাণ, তার ছবি এগুলো সংগ্রহ করে একটা ডকুমেন্টারি তিনি তৈরি করার জন্য মাঠে নেমেছিলেন। জাতি ভেবেছিল যে জহির রায়হানের ডকুমেন্টারি তৈরি হলে অজানা এই সব ইতিহাস এবং সত্য বেরিয়ে আসবে। অজ্ঞাত কারণে জানুয়ারি মাসের শেষের দিকে এসে জানা গেল জহির রায়হান নিখোঁজ, তাকে আর পাওয়া যাচ্ছে না। আজও বাংলাদেশের সুচিন্তিত রাজনীতি যারা করেন, রাজনীতির উপরে, মুক্তিযুদ্ধের উপরে, বুদ্ধিজীবী হত্যার উপরে যারা গবেষক, যারা বোদ্ধা রাজনীতিবিদ, তাদের কাছে এই রহস্যটি আজও অনাবিষ্কৃত। সেই জহির রায়হানের লাশ পাওয়া যায়নি, তার পরিবারকে ডেকে ফিরেছে। অনেকেই মনে করেন জীবিত জহির রায়হানকে যদি পাওয়া যেত, এই চিত্র নির্মাতা জহির রায়হান সারা দেশের গ্রামে নগরে রাজনীতির সমীকরণের ভাজে ভাজে যেসব তথ্য খোঁজার জন্য তিনি অনুসন্ধানী একটা ইনফরমেটিভ রিপোর্টিং করার জন্য চেষ্টা করেছিলেন, ডকুমেন্টারি সহ তাকে যদি জীবিত পাওয়া যেত, তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এই জাতি জানতে পারত। কিন্তু তাকে, এই জাতির দুর্ভাগ্য, তার লাশ, তার সন্ধান, তার সেই ডকুমেন্টারি কোথায়, আজও এই জাতি জানতে পারেনি। বুদ্ধিজীবী হত্যার আসল ঘটনা জানার জন্য জহির রায়হানের নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য আবিষ্কার করা এখন জাতির সামনে জরুরি হয়ে পড়েছে। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষের দিকে যেতে চাই। আপনারাই বলুন, 16 ডিসেম্বর তো দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, বিজয়। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সরোয়ার্দী উদ্যান অর্থাৎ তদানীন্তন রেসকোর্স ময়দানে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণে যে দলিল স্বাক্ষরিত হল, পূর্বাঞ্চলের যে কমান্ডার ছিল এদেশে পাকিস্তানি সেনার জেনারেল নিয়াজি, আর ভারতের এই কমান্ডের প্রধান ছিলেন জগদীপ সিং অরোরা। রেসকোর্স ময়দানে তারা আত্মসমর্পণের দলিল যে স্বাক্ষর হয়েছিল সেটা হচ্ছে 16 ডিসেম্বর। তার মাত্র 2 দিন আগে ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস তো সব আমাদের ঘরে না, সবার ঘরেই কিন্তু আছে। পড়ে দেখবেন 16 ডিসেম্বরের 1 সপ্তাহ আগ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের পতন ঘটছে এবং পাকিস্তানি সেনার আত্মসমর্পণ করে এক এক দিকে কিন্তু বিজয় করতে যাচ্ছে। তারা যখন রাজধানীর দিকে আসছে 16 ডিসেম্বরে, তখন এই বিজয়ের অনুষ্ঠান করে রেসকোর্স ময়দানে তখন আত্মসমর্পণ অনুষ্ঠানটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সকল জেলায়, সকল নগরে, সকল শহরে কিন্তু একই দিনে আত্মসমর্পণের ঘটনা ঘটেনি। সমস্ত শহর এক একদিন পতন ঘটেছে, পরাজিত হয়েছে। পাকিস্তানি সৈন্যরা অস্ত্র জমা দিয়ে পলায়ন করছে, ঢাকার দিকে ফিরেছে, ক্যান্টনমেন্টের দিকে গিয়েছে। তারা জীবন বাঁচানোর জন্য ব্যস্ত ছিল। সেনা 2 প্রধানের সঙ্গে, জাতিসংঘ এবং আন্তর্জাতিক নানান মিশনের সঙ্গে কমিউনিকেট করে আত্মসমর্পণের দলিল ড্রাফট হয়েছে, স্বাক্ষরিত হবে। ইতিমধ্যেই রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরে কিন্তু পতন হয়েছে। মুক্তিযোদ্ধারা লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের স্লোগান দিয়ে তারা ঢাকার অভিমুখে যাত্রা শুরু করেছে। ফলে দেশের বিভিন্ন শহর কিন্তু অলরেডি পতন হয়ে দেশে বিজয়ের স্লোগানে কিন্তু উচ্ছ্বসিত, মুখরিত। ফলে যে পাকিস্তানিরা পরাজিত, নিজের জীবন যেখানে তাদের রক্ষা করতে পারছে না, তারা আত্মসমর্পণ করে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। তারা একটা দেশ, একটা জাতির জন্য আর কি ক্ষতি করতে পারে, এটা একটা বিশ্লেষণের বিষয়। আর যাদের সাহায্যে আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি বলে
আধিপত্যবাদী শক্তির একটি সেনাবাসেরা জাতির কাছে গর্বিত হতে চায়, তাদের কাছে আমাদের একটা প্রশ্ন, খুব ইম্পার্শিয়াল একটা নিরপেক্ষ বিশ্লেষণ করে আপনারা দেখুন, ভারত আমাদের স্বাধীন দেশ হোক, দুনিয়ার বুকে মাথা উঁচু করে একটি গর্বিত সভ্য স্বাধীন জাতি হিসেবে জাতীয় সত্তা নিয়ে দুনিয়ার কারোর কাছে আমরা মাথা নত করবো না, পদনত থাকবো না, পররাষ্ট্রনীতি আমাদের কখনো নতিজানু হবে না, উঁচু শির হয়ে স্বাধীন বাংলাদেশি মানুষ দুনিয়াতে স্বাধীন সভ্য দেশ হব। বাংলাদেশের এই ভালোবাসার জায়গা থেকে কিন্তু ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেনি। বাংলাদেশকে সাহায্য করার পেছনে ভারতের দুইটি কারণ ছিল, ইতিহাস বিশ্লেষণ থেকে আমি বিশ্লেষণ করতে বলবো। একটা কারণ ছিল এই 1965 সালে পাকিস্তানি সেনাদের কাছে ভারত যে পরাজিত হয়েছিল, পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মম পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা যুদ্ধের সুযোগকে ভারত গ্রহণ করেছিল। তারা মনে করেছিল পাকিস্তানি বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে, বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ভারত তখন এই চিন্তা করলো, দিস ইজ দ্য প্রপার টাইম। 65 সালে পাকিস্তানের কাছে আমরা পরাজিত হয়েছি, এখন এখানে আমাদের ঢুকতে হবে এবং এই পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে ওই 65 পরাজয়ের গ্লানির প্রতিশোধ নিতে হবে। সেই জন্য তারা সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে, ভেতরে তাদের এই অসৎ উদ্দেশ্য ছিল, দৃশ্যত মনে হয়েছিল তারা দেশটা আমাদের স্বাধীন করে দিল। এটা ছিল একটা উদ্দেশ্য। 65 তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানি সেনাদের পরাজয় করার মধ্য দিয়ে তাদের এই প্রতিশোধ নেওয়া ছিল একটা অন্যতম উদ্দেশ্য। সেটা তারা করেছে। হতে পারে দুনিয়ার যুদ্ধনীতিতে এক দেশের সেনাবাহিনী আর এক দেশের সেনাবাহিনীর জয় পরাজয়ের একটা আলাদা কন্টিনিউশন মেনটেন করে কোনো না কোনো সময় মতো তারা অবস্থা বুঝে তার প্রতিশোধ নেওয়ার সামরিক নীতি অনেক সময় তারা গ্রহণ করে থাকে। এটা তাদের নীতি, আমাদের তো কোনো স্বার্থ নেই। আপনি আপনার পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন, দ্বিতীয় মহান আরেকটা তাদের উদ্দেশ্য ছিল, এটা ভারতের আরেকটা স্বার্থ সেখানে ছিল। চতুর্দিক থেকে ঘেরা ভারতের সীমান্ত, মাঝখানে তাদের পেটের মধ্যে ছোট্ট মানচিত্রে একটি বাংলাদেশ। কি বলেন, ঠিক কিনা? সারা দুনিয়ার মুসলিম দেশগুলো থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, চারিদিকে সীমান্তে আধিপত্যবাদী একটি শক্তি, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। তারা মনে করেছিল এই মুক্তিযুদ্ধ বাঙালিতে জেগেছে, এই যুদ্ধকে কাজে লাগিয়ে যদি এই দেশে একটু সাহায্য করি, দেশটাকে আমি পাকিস্তানের হাত থেকে আলাদা করে দিতে পারি, তাহলে আমার দেশের অর্থনীতি, রাজনীতি, শিল্প, কল কারখানা, সংস্কৃতি সমস্ত কিছু তাদের উপর চাপিয়ে দিয়ে আমার একটি করদ রাজ্য, একটা ব্যবসার বাণিজ্য কেন্দ্রে দেশটাকে আমি ব্যবহার করতে পারি। সেই জন্য তারা এখানে কিন্তু সাহায্য করেছিল। দুনিয়ার বুকে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে, আমাদের একটি স্বাধীন সত্তা, স্বাধীন নীতি নিয়ে আমরা আমাদের এই জাতির চেতনাকে উচ্চকিত করব, এটা তাদের উদ্দেশ্য ছিল না। তাই যদি হতো, আমি আজকে দেশবাসীর কাছে প্রশ্ন রাখি, স্বাধীনতা 53 বছরে আমরা বাংলাদেশের মানুষ ভারতকে শত্রু মনে করি না। সারা দেশ চতুর্দিকে ঘেরাও করা একটি প্রতিবেশী দেশ, কেন আমরা তাদের শত্রু ভাবতে যাব? আমাদের দেশের পররাষ্ট্রনীতিতে যেমন বলা হয়েছে, কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, সৌহার্দ্যপূর্ণ। কোন দেশ, কোন রাষ্ট্র, কোন দেশের জনগণ আমাদের শত্রু নয়। কিন্তু বিভিন্ন সময় ওই দেশের শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত হন, সেই শাসকরা কখনোই বাংলাদেশের সাথে বিশ্বস্ত বন্ধুত্বের পরিচয় দেয় নাই। আমাদের অভিন্ন 54টি নদীর বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলা, যার উৎস হচ্ছে ভারত। আন্তর্জাতিক নদী আইন, পানি নীতি অনুযায়ী কোন মৌসুমে আমার দেশের পানি প্রবাহ হবে, কোন মৌসুমে বাঁধ দিতে হবে, সবকিছু লঙ্ঘন করে 54টা নদীর বাঁধ এবং গ্রহণ দিয়ে তারা আটকে দিয়ে আমার দেশের কৃষি, সবুজ শ্যামল সুফলা বাংলাদেশের কৃষি এবং অর্থনীতিকে ধ্বংস করার জন্য 53টি বছর সেই ফারাক্কা বাঁধের পর থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশকে শুকনো মৌসুমে তারা মরুভূমি করে ফেলছে, বৃষ্টির মৌসুমে বন্যার পানিতে বাঁচিয়ে দিচ্ছে।
এদিকে কোনো বন্ধুত্বের পরিচয়, সীমান্তে আমার সেনাবাহিনীকে হত্যা করা হচ্ছে। বারবার যারা বাংলাদেশের শাসন ক্ষমতা এসেছেন ভারতীয় আধিপত্যবাদের দালালরা অসম বাণিজ্য চুক্তি করে করে গোপন রেখেছে, পার্লামেন্টে নেয়নি। এইসব চুক্তির মধ্যে দিয়ে আমাদের শিল্প, অর্থনীতি, বাণিজ্যকে তারা সেই দেশের কাছে বিকিয়ে দিয়েছে। বাংলাদেশের মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ঢুকিয়ে দিয়ে ভারতের ইঞ্জিনিয়ার, ভারতের প্রকৌশলী তাদের শ্রমিক কাজ করবে, তাদের কারিগরি সুবিধা নিয়ে কাজ করবে, যার মূল লাভ হবে ভারতের কাজটা করাবে বাংলাদেশে। বাংলাদেশের কানেক্টিভিটি, বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশ সামাজিক অবকাঠামোর স্বার্থের চেয়ে তাদের অর্থনৈতিক স্বার্থটা যেসব প্রকল্পের মধ্যে বেশি বড়, বেশি মুখ্য, সেই সব মেগা প্রকল্প বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আরো অনেক বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি, পদক্ষেপ, ব্যবসা বাণিজ্য এই 53 বছরে করা হয়েছে। আর রাজনীতির কথা আর কি বলবো, তাদের পছন্দ করা শাসক না হলে বাংলাদেশ চলবে না, এটা হচ্ছে তাদের নীতি। তারা তাদের সমস্ত চাওয়া পাওয়া স্বপ্ন পূরণ করতে পারবে, তারা এই দেশ শাসন করবে। আমাদের মুসলিম জাতিসত্তা, আমাদের মূল্যবোধ, চরিত্র, নৈতিকতা শিক্ষার জন্য আমাদের এই আজন্ম স্বাধীন বাংলাদেশ লালিত, আমরা যারা আল্লাহ তাআলার গোলাম হয়ে আল্লাহ দ্বীনের ভিত্তিতে জীবন গড়তে চাই, সেই স্বপ্ন, সেই প্রচেষ্টা, সেই উদ্দেশ্য তছনছ করে দিতে পারে যে শাসকরা, তাদেরকে তারা এখানে ক্ষমতায় রাখবে। তাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী, সচিবরা আসবে, সারা দেশের সমস্ত রাজনীতি ইলেকশন বয়কট করবে, অথচ একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী, সচিবরা এসে বিরোধী দলকে ঘটকালি করে বলবে তোমরা ইলেকশনে আসো। এটা কি কোনো বিশ্বস্ত বন্ধুর কাজ? আমার দেশের রাজনীতি, আমার দেশের পররাষ্ট্রনীতি, আমার দেশের ইলেকশন, আমার দেশের ভোটাধিকার এদেশের মানুষ নির্ধারণ করবে। 14, 18, 24 তিনটা ভোট আমরা দিতে পারিনি। তিনটা ভোটেই জনগণ বর্জন করেছে। আর আধিপত্যবাদী শক্তি এদেশে তাদের কিন্তু সেবাদাস দলদাসদেরকে প্রলুব্ধ করে তাদের মনোনীত সরকারকে তারা টিকিয়ে রেখেছে। তাহলে আমি কথাটা কেন বলছি? স্বাধীনতা যুদ্ধের 53 বছর পরে ভারত কখনো আমাদের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি। আমরা ভারতের শত্রু নই, বরং ভারতে বছরে বছরে যারা শাসন ক্ষমতা এসেছেন তারা আমাদের শত্রুতা করেছে, তারা আমাদের ক্ষতি চেয়েছে। আমরা কখনো তাদের ক্ষতি চাই। একটা প্রমাণ দেখান। আমি মিডিয়ার মাধ্যমে দুনিয়ার কাছে বলতে চাই যে বাংলাদেশ এমন কোন পদক্ষেপ নিয়েছে যাতে ভারতের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, কৃষি, ধর্ম, সংস্কৃতির কোনো ক্ষতি আমরা করেছি? আমরা করিনি। কিন্তু আমরা শতটি প্রমাণ দেখাতে পারবো যে ভারতের শাসক দলেরা আমার দেশের অর্থনীতি, শিল্প, ব্যবসা, কৃষি, ধর্ম, মূল্যবোধ তা ধ্বংস করেছে। তাহলে আমরা রাষ্ট্র হিসেবে ভারতকে শত্রু মনে করি না, জনগণ আমাদের শত্রু নয়। ভারতে যারা শাসক এসেছেন চরম সাম্প্রদায়িক একটি গোষ্ঠী ক্ষমতায় এসে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শ মূল্যবোধকে তারা ধ্বংস করতে চেয়েছে। আমার বিশ্লেষণটা হচ্ছে এই যে এই দেশ যদি পদোন্নতি থাকে, এটি করদ্রাজ্যে পরিণত হয়, ভারতের একটা বাজারে পরিণত হয়, তাহলেই তো ভারতের লাভ বেশি। ফলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যদি বেঁচে থাকে, তাদের গবেষণা, তাদের চিন্তা, তাদের আবিষ্কার, তাদের মেধা, তাদের স্ট্যামিনা, তাদের এনার্জি, বিজ্ঞান প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই জাতির সেরা সন্তানকে দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটি জাতিকে যারা পরিণত করতে পারে, তাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো তাদেরই হতে পারে, আর কারো হতে পারে না। যে জাতি পরাজিত, দেশ শেষ হয়ে গেছে, সব জেলা শহর পতন, শুধু স্বাক্ষর আত্মসমর্পণ দলিল তৈরি করতে বাকি, নিজের জান বাঁচে না, তারা এই জাতির ক্ষতির জন্য আর কি করতে পারে? আপনি এই অ্যানালাইসিসটা করবেন না, বরং এই জাতির শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবী, দেশ রাষ্ট্র নির্মাণের এইসব সূর্য সন্তানদের ধ্বংস করতে পারলে জাতিকে চিরদিন যারা পদোন্নতি করে রাখতে পারবে, ডিক্টেট করতে পারবে, তারাই এই জাতির সূর্য সন্তানকে ধ্বংস করেছে। তারা মনে করছিল এটা এই কাজটা করা দরকার স্বাধীনতার একেবারে নিকটবর্তী সময়, যাতে রাজনীতির অঙ্কে বাঙালিরা গোলায় ফেলে, আজকে যেমন গোলায় ফেলছে আমরা, কারা করবো? তাদের উদ্দেশ্যটা পূরণ হয়েছে না বলেন? আমরাই তো বিভ্রান্তির মধ্যে আছি। তো
ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যার প্রপার টাইমটা প্রপারলি সিলেক্ট করেছে, যে কোন টাইমে এই কামটা করলে পরে বাঙালি ঘোলা পানিতে আর মাছ ধরতে পারবে না, পানি ঘোলা দিছে। আমরা এখন চোখে ঝাপসা দেখছি। তাই একটি রাজনীতির পরিচ্ছন্ন বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করার প্রকৃত চিত্র এবং সত্য বেরিয়ে আসা উচিত। একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। বুঝতে আমাদের অনেকের কষ্ট হয় যে না, আমরা দেশটা তো স্বাধীন আছি, আমাদের লাল সবুজের পতাকা আছে, আমাদের সীমানা তো সব ঠিক আছে, তাহলে আমাদের দেশটা বিদেশের করগ্রাহ্যে কিভাবে পরিণত হলো? আওয়ামী দলদাস সেবা দাসরা এটা বিশ্বাস করতে চায় না। কিন্তু একসময় ঔপনিবেশিক আমলে আধিপত্যবাদের একটা সংজ্ঞা ছিল। আগ্রাসী আধিপত্যবাদীদের আগের যুগের ধারণা ছিল কি, এক এক রাজা বাচ্চারা তার পাশের ভূখণ্ড, পাশের রাজ্য দখল করত, লব বহর অস্ত্র শস্ত্র নিয়ে অভিযান চালিয়ে এক এক রাজ্যের পর রাজ্য ধ্বংস করত, সেই রাজ্য জয় করে তারা রাজা হয়ে যেত। এটা ছিল এক ধরনের আধিপত্যবাদ। কিন্তু এই আধুনিক যুগে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কিন্তু আধিপত্যবাদের এই সংজ্ঞাটা পরিবর্তন হয়ে গেছে। তারা ভূখণ্ড দখল করবে না, সৈন্য সামন্ত নিয়ে রাষ্ট্র দখল করে রাষ্ট্রে এসে রাজা সাজবে না, তারা তাদের রাজনীতিতেই বসে থাকবে। আপনার সীমানা ঠিক থাকবে, পতাকা ঠিক থাকবে, জাতীয় সঙ্গীত ঠিক থাকবে, কিন্তু তোমার ব্যবসা বাণিজ্য রাজনীতি আমি দিল্লিতে বসে কন্ট্রোল করে, রিমোট কন্ট্রোল আমার হাতে থাকবে। আধিপত্যবাদ, এটা হচ্ছে আধিপত্যবাদের নতুন যুগ, নতুন ব্যাখ্যা দুনিয়াতে তৈরি হয়েছে। আজকে প্রতিবেশী আধিপত্যবাদ শক্তি আমার ভূখণ্ড দখল করে না, পতাকা ঠিক আছে, জাতীয় সঙ্গীত ঠিক আছে বলে আমরা খুব তৃপ্তির ঢেকুর তুলি না। আলহামদুলিল্লাহ, আমরা তো স্বাধীন আছি। কিরকম স্বাধীন 53 বছরে দেখেন না? ভোট করতে চাইলে জনগণ ভোট করতে পারবে, উনি যা বলবেন তাই হবে। পলিটিক্স তার হাতে নিয়ন্ত্রিত, রিমোট ওখানে। অর্থনীতি, ব্যবসা, আমার রাস্তাঘাট, আমার বন্দর ব্যবহার, আমার রেল ট্রানজিট, সড়ক ট্রানজিট, আমার পানি, আমার বর্ডার কিনিং, সব কিছু তারা কন্ট্রোল করবে। এটাই হচ্ছে আধিপত্যবাদের আধুনিক যুগের নিয়ন্ত্রণ। এটা বুঝতে হবে। মুক্তিযুদ্ধের সময় বহু সুদূর প্রসারী পরিকল্পনা করে এই আধিপত্যবাদী শক্তি আমাদের বুদ্ধিজীবীদেরকে এইভাবে ধ্বংস করে দিয়ে দেশকে পঙ্গু বানিয়ে, প্রতিবন্ধী বানিয়ে, চিরদিন যেন তার পায়ের নিচে মাথায় কুর্নিশ দিয়ে চলতে পারি, এই পঙ্গু তারাই করলো কিনা, এটা আজকে জাতিকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা, দেশবাসী, আমি আবারও শ্রদ্ধার সাথে দেশের জন্য প্রাণ দেওয়া সেই শহীদ বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের রক্তাক্ত রণাঙ্গনে লড়াই দিয়ে যারা পরিবার পরিজন স্ত্রী সন্তান ফেলে জীবনের দিয়ে যুদ্ধ করেছেন, সেই বীর মুক্ত যোদ্ধাদের, শহীদ কৃতি জাতির সেরা সন্তানদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আল্লাহর কাছে তাদের এই আত্মত্যাগের জন্য মাগফিরাত এবং পুরস্কার কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ।